টিডিএস, সেস আর সারচার্জ, এই তিনটে জিনিস না বুঝলে ভারতের কর ব্যবস্থা বা ইনকাম ট্যাক্স সম্পর্কে বোঝা অসম্পূর্ণ থেকে যায়। আর এই জায়গাটা সবাই উপর ওপর বোঝে ঠিকই, কিন্তু কনসেপ্ট বেশিরভাগ লোকেরই ক্লিয়ার থাকে না। আজকের ক্লাসে আমরা টিডিএস, সেস আর সারচার্জ এইগুলো নিয়ে ডিটেলসে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেবো। তো প্রথমেই আসি সেস নিয়ে। ভারত সরকার এই যে আমাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের ট্যাক্স নেয়, যেমন ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, কাস্টমস ডিউটি, এগুলো কেন নেয়? যাতে দেশকে আরো ভালোভাবে চালনা করতে পারে, দেশের বিভিন্ন ব্যবস্থা যাতে আরো উন্নত করতে পারে, যেমন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোকে যাতে আরো ভালোভাবে আরো উন্নত করা যায়, তার জন্যই সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নেয়। এখন বিভিন্ন রকমের ট্যাক্সের দরুন সরকারের কাছে টোটাল যে অর্থ এলো, এটাকে বিভিন্ন ডিপার্টমেন্টে বরাদ্দ করার মাধ্যমে খরচ করা হয়। যেমন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য হয়তো হেলথ ডিপার্টমেন্টে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ হলো, দেশের সুরক্ষা ব্যবস্থা আরো উন্নত করার জন্য ডিফেন্স সেক্টরে হয়তো 5 লক্ষ কোটি টাকা বরাদ্দ হলো, কৃষিকাজের আরো উন্নতির জন্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে হয়তো 1.5 লক্ষ কোটি টাকা বরাদ্দ হলো, এইরকম। তো আমাদের কাছ থেকে ট্যাক্স হিসাবে সরকারের ঘরে টোটাল যে অর্থ ওঠে, সেটাকে এইভাবে বিভিন্ন খাতে ব্যবহার করা হয়। এই পর্যন্ত সিস্টেমটা ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি স্পেশাল কোনো কাজের জন্য সরকার মানুষজনের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে আলাদা করে আরো ট্যাক্স নিতে পারে, সেটাকেই বলা হয় সেস। এর একটা ফুল ফর্ম আছে, সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এবার সরকার এই ট্যাক্সটা নেয় কিভাবে? আমি বা অন্য কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি বা কোনো পার্সন যখন ইনকাম ট্যাক্স ফাইল করতে যায়, তখন প্রথমেই আমাদের গ্রস ইনকাম অথবা টার্নওভার এই স্টেটমেন্টটা দিতে হয়। তো আমাদের ক্ষেত্রে গ্রস ইনকাম বা টার্নওভার যেটা থাকে, সেখান থেকে যদি আমাদের এক্সপেন্স, ডিডাকশন, এক্সেমশন, অন্যান্য জিনিস, এই সমস্ত জিনিস ক্লেম করি, সেক্ষেত্রে লাস্টে পড়ে থাকে ট্যাক্সেবল ইনকাম বা অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম, বা কোম্পানির ক্ষেত্রে প্রফিট মানে বিজনেস প্রফিট। এবার এই ট্যাক্সেবল ইনকাম বা অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম বা প্রফিট এর উপর বিভিন্ন ট্যাক্স স্ল্যাব হয়। যেমন ট্যাক্সেবল ইনকামের ক্ষেত্রে 0%, 5%, 10%, 15%, 25% এইভাবে করে হয়। প্রফিটের ওপর 25% বা 30% বা 40% ট্যাক্স হয়। আর অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম হলে তার উপর 18.5% ট্যাক্স হয়। তো যাই হোক না কেন, ট্যাক্সেবল ইনকাম বা অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম বা প্রফিট এর ওপর এই ট্যাক্স স্ল্যাব অনুযায়ী টোটাল যে ট্যাক্সের পরিমাণটা আসে, সেটাকে বলা হয় আইদার ইনকাম ট্যাক্স অথবা মিনিমাম অল্টারনেট ট্যাক্স অথবা অল্টারনেট মিনিমাম ট্যাক্স অথবা কর্পোরেট ট্যাক্স। মানে আমি বা অন্য কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা কোম্পানি বা অন্য কোনো পার্সন আলটিমেটলি যে ট্যাক্সটা দেয়, সেটা আইদার ইনকাম ট্যাক্স অথবা মিনিমাম অল্টারনেট ট্যাক্স অথবা অল্টারনেট মিনিমাম ট্যাক্স অথবা কর্পোরেট ট্যাক্স। তো এই যে ট্যাক্সের অ্যামাউন্টটা আসে, এই অ্যামাউন্টের ওপর 4% এক্সট্রা ট্যাক্স আমাদেরকে দিতে হয়। এই যে ট্যাক্সের অ্যামাউন্টটা আসবে, ধরলাম আমি ইনকাম ট্যাক্স ফাইল করছি, আমার সমস্ত ইনকাম দিয়ে হয়তো আমাকে 25,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। আমাকে সবকিছু ক্যালকুলেশন করার পর 25,000 টাকা ট্যাক্স হিসাবে জমা করতে হবে। এবার এই ট্যাক্স অ্যামাউন্টের ওপর সরকার আরো 4% এক্সট্রা নেবে। তাহলে এই 25,000-এর 4% কত হয়? 1,000 টাকা। তাহলে আমাকে অ্যাকচুয়ালি ট্যাক্স দিতে হবে হলো 26,000 টাকা। আমি ক্যালকুলেশন করে পাচ্ছিলাম যে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে 25,000 টাকা, কিন্তু এই 4% এক্সট্রা অ্যাড করে আমার টোটাল ট্যাক্সের পরিমাণ এলো 26,000 টাকা। এইটা হচ্ছে আমার টোটাল ট্যাক্সের অ্যামাউন্ট। সরকারের ঘরে আমাকে এই অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে ট্যাক্স হিসাবে। এর ভেতর 25,000 টাকা আমার ইনকাম ট্যাক্স বা মিনিমাম অল্টারনেট ট্যাক্স যাই বলে না কেন, আর এই 4%-এর ধরুন যে 1,000 টাকা এলো, এটা হলো আমার সেস ট্যাক্স। এই সেস ট্যাক্স সবাইকে দিতে হয়। যারা যারা ইনকাম ট্যাক্স জমা দেয়, প্রত্যেককে তাদের ট্যাক্স অ্যামাউন্টের ওপর 4% এক্সট্রা দিতে হয়। এই 4% অ্যামাউন্টকেই বলা হয় সেস ট্যাক্স। এখন শুরুর দিকে যেমনটা বলেছিলাম যে এই সেস ট্যাক্স নির্দিষ্ট কোনো কাজের জন্য নেওয়া হয়। প্রত্যেক বছর আলাদা আলাদা নতুন নতুন কাজের জন্য এই সেস নেওয়া হয়। যেমন কোনো বছর হয়তো স্বচ্ছ ভারত মিশনের দরুন স্বচ্ছ ভারত সেস নেওয়া হলো, কোনো বছর হয়তো ক্লিন এনার্জি সেস নেওয়া হলো। এইরকম বিভিন্ন টাইপের সেস আছে, যেমন রোড সেস, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন সেস, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট সেস, হেলথ সেস, ক্রুড পেট্রোলিয়াম অয়েল সেস। এইসব যখন আমরা ইনকাম ট্যাক্স ফাইল করতে যাই, তখন লাস্টে আমাদেরকে বলাই থাকে যে আমার ট্যাক্সের অ্যামাউন্ট এইটা, তার সাথে 4% প্রত্যেক বছর যে সেস নেওয়া হচ্ছে সেই সেসের নাম লেখা থাকে। এই বছর হয়তো এডুকেশন সেস হিসাবে 4% দিতে হলো, এইরকম। এবার এই 4% হিসাবে যে অ্যামাউন্টটা সরকারের ঘরে যাচ্ছে, সরকার এই টাকাটাকে আলাদাভাবে রেখে দেয়। আমি এই যে 26,000 টাকা সরকারকে জমা দিচ্ছি ঠিকই,
কিন্তু এই 26,000 টাকার ভেতর 25,000 টাকা আলাদা একটা জায়গায় থাকছে, 1,000 টাকা আলাদা একটা জায়গায় থাকছে। শেষের ধরুন যে ট্যাক্সটা আসে বা যে টাকাটা আসে সেটাকে সরকার আলাদাভাবে রেখে দেয়। এই টাকার থেকে কোনো পোর্শন স্টেট গভর্নমেন্টকে দেয় না। ভারতের ক্ষেত্রে ট্যাক্স সিস্টেমে বলা আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট সারা দেশ থেকে টোটাল যত পরিমাণ ট্যাক্স তুলবে তার থেকে 35% বা 40% বা 41%, 42% বা 43% স্টেট গভর্নমেন্টকে মানে রাজ্য সরকারকে দিয়ে দিতে হয়। কিন্তু এখানে এও বলা আছে যে এই শেষের দরুন কেন্দ্রীয় সরকারের কাছে যে ট্যাক্সের অ্যামাউন্টটা আসছে এই অ্যামাউন্ট থেকে স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকারকে কোনো অর্থ দেওয়া লাগবে না। শেষ যে কারণে দেওয়া হচ্ছে, শেষ ট্যাক্সের ওই টাকাটা শুধুমাত্র ওই কাজেই ব্যবহার হবে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে ওই শেষের টাকাটা ওই কাজ ছাড়া অন্য কোথাও ব্যবহার করতে না পারে, এই জন্য এই শেষের টাকার উপর ফাইন্যান্স ডিপার্টমেন্ট নজর রাখে। আর ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওপর নজরদারি রাখার জন্য তার উপরে থাকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের উপরেও এই শেষের টাকার নজরদারি রাখার জন্য থাকে ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল। আর বছরের মাথায় গিয়ে এই ক্যাগ শেষের এই টাকা নিয়ে যে রিপোর্ট দেয় এই রিপোর্টটা ভেরিফাই করে অপোজিশন পার্টির লিডার মানে বিরোধী দলনেতা। ফলে এই শেষের টাকা যদি উল্টো পাল্টা কোনো দিকে যায় সেটা খুব সহজেই পাবলিকের সামনে চলে আসে। তো যাই হোক, এই হচ্ছে শেষ। ট্যাক্সের উপরে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ, সেটাই হচ্ছে শেষ। এরপরে আসে সারচার্জ। এটাকে ভাঙলে হয় সারপ্লাস চার্জ, অর্থাৎ ট্যাক্স হিসাবে যে চার্জটা লাগছিল তার উপর আরো একটা চার্জ। বোঝানোর জন্য আমি এই এক্সাম্পলটাই নিই। আমার ট্যাক্স হচ্ছিল 25,000 টাকা, শেষ দিয়ে 1,000 টাকা, টোটাল ট্যাক্সের পরিমাণ কত? 26,000 টাকা। এবার এই যে টোটাল ট্যাক্সের পরিমাণটা এলো, সরকার বলে এই ট্যাক্সের উপর আমি আরো 10% এক্সট্রা ট্যাক্স নেব। তাহলে এর 10% কত হয়? এর 10% হয় 2,600 টাকা। তাহলে আমাকে টোটাল ট্যাক্স দিতে হবে কত? টোটাল ট্যাক্স দিতে হবে 28,600 টাকা। এই যে ট্যাক্স প্লাস সেস এই দুটো মিলিয়ে যে অ্যামাউন্টটা এলো সেই অ্যামাউন্টের উপর এক্সট্রা এই যে 10% চার্জ, এটাকেই বলে সারচার্জ। এটা সবার জন্য লাগু হয় না। যাদের ট্যাক্সেবল ইনকাম বা অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম বা প্রফিট এর পরিমাণ 50 লাখের বেশি হয়ে যায় তাদের ক্ষেত্রে এই ট্যাক্সের পরিমাণ তার সাথে সেস মিলিয়ে টোটাল যে অ্যামাউন্টটা আসে তার উপর আরো 10% এক্সট্রা চার্জ দিতে হয়। সেটাই হলো সারচার্জ। এবার এই সারচার্জ সরকার কেন নেয় তার কোনো স্পেসিফিক রিজন নেই। কিছু রিজন আছে যেগুলো বললে একটা কন্ট্রোভার্সি টপিক হয়ে যাবে, তো সেদিকে আর গেলাম না। আমার ট্যাক্সেবল ইনকাম বা প্রফিট এটা যদি 50 লাখের বেশি হয়ে যায় সেক্ষেত্রে সরকার আমার কাছ থেকে 10% এক্সট্রা ট্যাক্স নেয়। এই ট্যাক্সটাই হলো সারচার্জ। এবার এই সারচার্জের ক্ষেত্রে গল্প হলো শেষের এই টাকাটা যেরকম সরকার একটা আলাদা অ্যাকাউন্টে রাখে মানে আলাদা এক জায়গায় রাখে, সারচার্জ থেকে যে অ্যামাউন্টটা আসে সেটাও একটা আলাদা জায়গায় রাখে। এই সারচার্জ থেকেও কোনো প্রকার অর্থ স্টেট গভর্নমেন্টকে দেওয়া হয় না। আমার এই এক্সাম্পলের কথাই যদি বলি, আমি টোটাল ট্যাক্স দিচ্ছি কত? 28,600 টাকা। এর ভেতর আমার 25,000 টাকা আছে, তার সাথে 1,000 টাকা আছে, আর তার সাথে 2,600 টাকা আছে। এই টাকাটা সেন্ট্রাল আর স্টেট এর ভেতরে ভাগ হয়ে যাবে। এই টাকার ভেতর সেন্ট্রাল কিছু অর্থ নেবে, স্টেট কিছু অর্থ নেবে। এই 1,000 টাকাটার ভেতর শুধুমাত্র সেন্ট্রাল খরচ করবে, তবে একটা নির্দিষ্ট কাজেই খরচ করবে। আর এই যে 2,600 টাকা সরকার নিল, এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের কাছেই রেখে দেবে। সেন্ট্রাল গভর্নমেন্ট এই টাকাটা নিয়ে যা খুশি করতে পারে, কোনো স্টেট গভর্নমেন্টকে দেবে না। সারচার্জের ধরুন এই টাকাটা কোনো স্টেট গভর্নমেন্টকে দেয় না, কোনো নির্দিষ্ট কাজেও খরচ করে না। সরকার যেমন খুশি এই টাকাটাকে ব্যবহার করতে পারে। এবার যেমনটা বললাম যে এই সারচার্জ কখন লাগু হবে? যখন আমাদের ট্যাক্সেবল ইনকাম বা অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম বা প্রফিট এটা 50 লাখের বেশি হয়ে যাবে। এখানে কিছু পয়েন্টে এক্সেপশন দেওয়া আছে। যেমন যে কোনো জিনিস সেটা যদি বাইরের অন্য কোনো কান্ট্রি থেকে ইম্পোর্ট হয়, মানে বাইরের কোনো দেশ থেকে ভারতে কোনো একটা জিনিস আসছে, তাহলে যে জিনিসই আসুক না কেন, যত অ্যামাউন্টের জিনিস আসুক না কেন, ওই জিনিসটার দাম 10 টাকা হোক বা 10 কোটি টাকা হোক, ওইটা আসার জন্য যে কাস্টম ডিউটি লাগছে সেই কাস্টম ডিউটির উপরে এই সারচার্জটা লাগবে। ধরলাম একটা জিনিসের দাম হলো 10 টাকা। এবার এই 10 টাকাতে ইম্পোর্ট ডিউটি বা কাস্টম ডিউটি হয়তো লাগছে 3 টাকা। 10 টাকার 30% কাস্টম ডিউটি ট্যাক্স হিসাবে ট্যাক্স লাগছে কত? 3 টাকা। এবার এই 3 টাকার উপর আরো 10% এক্সট্রা চার্জ দিতে হবে সারচার্জ হিসাবে। তো 3 টাকার 10% কত হয়? 0.3 টাকা, মানে 30 পয়সা। তাহলে টোটাল ট্যাক্স লাগবে কত? টোটাল ট্যাক্স লাগবে 3 টাকা 30 পয়সা। ইম্পোর্টেড গুডস এর ক্ষেত্রে 10% ট্যাক্স আমাকে দিতেই হবে। আর এই 10% ট্যাক্সটা হলো সোশিয়াল ওয়েলফেয়ার সারচার্জ। কাস্টম ডিউটির ভ্যালু যাই হোক না কেন, 10% সোশিয়াল ওয়েলফেয়ার সারচার্জ এটা দিতেই হবে। এবার আমি যদি সেস আর সারচার্জের কথা বলি, এটা কোন অ্যামাউন্টের উপর লাগছিল? আমার ফাইনাল যে ট্যাক্সের অ্যামাউন্ট আসছে তার উপর, মানে ট্যাক্সের উপর আলাদা করে ট্যাক্স। এই জন্য এই সেস আর সারচার্জকে ট্যাক্স অন ট্যাক্স বলা হয়। এবার এই সারচার্জ নিয়ে আরেকটা পয়েন্ট আমি একটু বলি। এই যে সারচার্জের ভ্যালু কত বললাম? 10%। এটা বিভিন্ন ট্যাক্সেবল ইনকামের জন্য বিভিন্ন রকম হয়।
যেমন এখানে বললাম যে ট্যাক্সেবল ইনকাম বা প্রফিট যদি 50 লাখের বেশি হয় সেক্ষেত্রে 10%। এর একটা রেঞ্জ আছে। এই ট্যাক্সেবল ইনকাম বা অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম বা প্রফিট এটা যদি 50 লাখ থেকে 1 কোটি এর ভেতরে হয় সেক্ষেত্রে হচ্ছে 10% সারচার্জ লাগে। যদি 1 কোটি থেকে 2 কোটি ট্যাক্সেবল ইনকাম হয় সেক্ষেত্রে 15% সারচার্জ লাগে। যদি 2 কোটি থেকে 5 কোটি হয় সেক্ষেত্রে সারচার্জ লাগে 25%। আর প্রফিট বা ট্যাক্সেবল ইনকাম যদি 5 কোটির বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সারচার্জ লাগে 37%। বিভিন্ন ট্যাক্সেবল ইনকামের ক্ষেত্রে বিভিন্ন রকম সারচার্জ। তো যাই হোক, এই হচ্ছে সেস আর সারচার্জ। এর পরে রয়েছে টিডিএস। এর পুরো নাম হলো ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, বা এটাকে ট্যাক্স ডিডাকশন এট সোর্স এটাও বলা হয়। কোনো একজন ব্যক্তি বা কোনো কোম্পানি বা কোনো পার্সন যখন অন্য কোনো ব্যক্তি বা কোনো পার্সন বা কোনো কোম্পানিকে কোনো পেমেন্ট করে তখন এই পেমেন্ট করার সময় পুরো পেমেন্ট না দিয়ে ওই পেমেন্টের অল্প কিছু পরিমাণ অংশ কেটে নেয়, আর সেই কেটে নেওয়া অ্যামাউন্টটা এই ব্যক্তি বা এই পার্সনের নামে সরকারের ঘরে ট্যাক্স হিসাবে জমা করে দেয়। এটাকেই বলে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। আমি একটা ছবি আঁকি তাহলে খুব ভালো বুঝতে পারবো। ধরলাম আমি মিস্টার জেড, আমি আমার বাড়িতে বা আমার অফিসে হয়তো মিস্টার পি কে দিয়ে কোনো কাজ করিয়েছি, আর সেই কাজের দরুন হয়তো আমি মিস্টার পি কে 2 লাখ টাকা পেমেন্ট করব। এবার আমি এই মিস্টার পি কে 2 লাখ টাকা পেমেন্ট না করে এর থেকে 10% কেটে রাখবো। 10% কত হয়? 20,000 টাকা। এই 20,000 টাকা 2 লাখ টাকা থেকে কেটে রেখে মিস্টার পি এর নামে সরকারের ঘরে ট্যাক্স হিসাবে জমা করে দেবো, এবং অ্যামাউন্ট পড়ে থাকবে কত? 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা মিস্টার পি ফাইনালে পেমেন্ট হিসাবে পাবে। তো এইখানে এই যে 20,000 টাকা মিস্টার পি এর নামে ট্যাক্স হিসাবে জমা পড়ছে, এটাকেই বলা হয় যে মিস্টার পি এর নামে এই 20,000 টাকার টিডিএস কাটানো হয়েছে। এবার এটা কেন করা হয়? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নিয়ম বলে যে ভারতের ভেতরে থেকে আমরা যে কোনো ইনকাম করি না কেন আমাদেরকে ইনকাম ট্যাক্স ফাইল করা উচিত। এখন প্রচুর মানুষ এরকম আছে যারা ইনকাম তো করে কিন্তু সেই ইনকামের কোনো রেকর্ড সরকারকে দেখায় না, মানে ট্যাক্স ফাইল করে না। তো তারা যাতে ইনকাম ট্যাক্স ফাইল করে সেই জন্যই নর্মালি এই কনসেপ্টটা আনা হয়, এই টিডিএস এর কনসেপ্টটা আনা হয়। এখানে মিস্টার পি এর ক্ষেত্রে কেমন হবে? আমি মিস্টার পি কে 2 লাখ টাকার পেমেন্ট করেছিলাম, তার মানে মিস্টার পি এর 2 লাখ টাকা ইনকাম। ঠিক একই রকম ভাবে মিস্টার পি এর হয়তো আরো বিভিন্ন জায়গা থেকে ইনকাম আছে, তাহলে মিস্টার পি এর যখন বিভিন্ন জায়গা থেকে ইনকাম হচ্ছে সেক্ষেত্রে তার বছরের মাথায় গিয়ে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। এবার মিস্টার পি যদি ইনকাম ট্যাক্স ফাইল না করে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মিস্টার পি এর ইনকামের কোনো পরিমাণ ট্যাক্স কিন্তু সরকারের ঘরে যাবে না। এবার এটা যাতে যায় তার জন্য আমি মিস্টার পি কে পেমেন্ট করার সময় 2 লাখ টাকার জায়গায় 1,80,000 টাকা পেমেন্ট করলাম, আর 20,000 টাকা মিস্টার পি এর নামে সরকারের ঘরে অলরেডি দিয়ে দিলাম। তার মানে কি? তার মানে হলো এই মিস্টার পি এর নামে 20,000 টাকার ট্যাক্স অলরেডি জমা পড়ে গেছে। এবার বছরের মাথায় গিয়ে যখন মিস্টার পি তার ট্যাক্স ফাইল করবে তখন টোটাল যে ট্যাক্সের অ্যামাউন্ট হবে তার থেকে এই 20,000 টাকা মাইনাস হয়ে যাবে। তার কারণ কি? তার কারণ হলো এই যে মিস্টার পি এর নামে অলরেডি আগেই 20,000 টাকা ট্যাক্স জমা পড়ে গেছে। তো মিস্টার পি এর হয়তো সারা বছর ধরে ইনকাম হলো 10 লাখ টাকা। এই 10 লাখ টাকাকে আমি সেই 0, 3, 7, 10 এই স্ল্যাবে ভেঙে দেবো। এখানে হয়তো 0%, 5%, 10%। তাহলে মিস্টার পি এর টোটাল কত ট্যাক্স দিতে হবে? 10 লাখ টাকার ভেতর প্রথম 3 লাখে 0% ট্যাক্স, তার মানে 0 টাকা। তারপর 3 থেকে 7 লাখ মানে পরের 4 লাখে 5%, 4 লাখের 5% হয় 20,000 টাকা, তাহলে 20,000 টাকা। তারপর 7 থেকে 10 লাখ মানে তার পরের 3 লাখে হচ্ছে 10%, তাহলে 3 লাখের 10% হয় 30,000 টাকা। তাহলে এই 10 লাখের উপর টোটাল ট্যাক্স আসছে কত? 50,000 টাকা। তাহলে এই মিস্টার পি কে বছরের মাথায় গিয়ে 50,000 টাকা ট্যাক্স হিসাবে জমা দিতে হবে, কিন্তু ট্যাক্স হিসাবে এই 50,000 টাকা দেবে না। মিস্টার পি এর নামে যেহেতু অলরেডি 20,000 টাকা আগে কাটানো রয়েছে, মানে 20,000 টাকা ট্যাক্স দেওয়া রয়েছে, তাহলে এই 20,000 টাকা এখান থেকে মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে ফাইনালি ট্যাক্স দিতে হবে কত? 30,000 টাকা। তো এটা যেরকম আমি ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির ক্ষেত্রে আর একজন ইন্ডিভিজুয়ালকে দেওয়ার ক্ষেত্রে বললাম, এটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, বা অন্য কোনো পার্সন হতে পারে। যাকে দিচ্ছে সেও কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি বা কোনো পার্সন হতে পারে। এবার আরেকটু ইনফরমেশন আমি এই মিস্টার পি এর ক্ষেত্রে দিই। মিস্টার পি যখন তার টোটাল ইনকাম ক্যালকুলেট করবে তখন কিন্তু এই 1,80,000 টাকা এখান থেকে পেমেন্ট করেছে সেটা ধরবে না। মিস্টার পি এই 2 লাখ টাকাই তার ইনকাম হয়েছে সেটা দেখাতে হবে। আমি মিস্টার পি কে 2 লাখ টাকা পেমেন্ট করেছি, তার ভেতরে 20,000 টাকা কেটে নিয়েছি ঠিকই, কিন্তু মিস্টার পি যখন তার ইনকামের স্টেটমেন্ট দেখাবে তখন তার ইনকামে এই 2 লাখ টাকাটাই দেখাতে হবে। এরকম সব জায়গা থেকে গ্রস ইনকাম দেখিয়ে টোটাল যেটা আসবে সেই হিসাবে ট্যাক্সের পরিমাণ যেটা আসবে সেখান থেকে টোটাল টিডিএস তার নামে কত কাটানো হয়েছে সেটা মাইনাস হয়ে যাবে। এই যে সমস্ত অর্গানাইজ সেক্টরে মাসিক বেতন বা মান্থলি স্যালারির হিসেবে যাদের বেতন হয় তখন 10% টিডিএস তাদের নামে
কাটিয়ে দেওয়া হয়। ধরলাম আমি মিস্টার জেড কোনো একটা কোম্পানিতে কাজ করি, মাসে আমার হয়তো বেতন 15,000 টাকা। এখন মাসের মাথায় যখন আমার 15,000 টাকা বেতন আমার অ্যাকাউন্টে ঢুকবে, তখন কোম্পানির খরচের হিসাবে আমাকে 15,000 টাকা পেমেন্ট তো করবে, কিন্তু অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টে ঢুকবে এর থেকে 10% কম, মানে 13,500 টাকা। এখান থেকে 10% মানে 1,500 টাকা ট্যাক্স হিসাবে এই কোম্পানি কেটে রেখে টিডিএস হিসাবে সরকারের ঘরে দিয়ে দেবে। এবার এই 15,000 টাকা হিসাবে আমার বছরের টোটাল ইনকাম কত হচ্ছে? 1,80,000 টাকা। আর প্রত্যেক মাসে যদি 1,500 টাকা টিডিএস হিসাবে কেটে নেয়, সেক্ষেত্রে বছরে টোটাল টিডিএস কত কাটে? 1500 ইন্টু 12 করলে 18,000 টাকা। এবার আমি এই 1,80,000 টাকার হিসাবে যখন ইনকাম ট্যাক্স ফাইল করতে যাবো, তখন আমার ট্যাক্সেবল অ্যামাউন্ট যত আসবে, ধরলাম আমার ট্যাক্সেবল অ্যামাউন্ট এলো 20,000 টাকা। যদিও 20,000 টাকা আসবে না, তবুও আমি বোঝার সুবিধার ক্ষেত্রে ধরলাম যে আমার ট্যাক্সের অ্যামাউন্ট এলো 20,000 টাকা, মানে 1,80,000 টাকার উপর আমাকে 20,000 টাকা ট্যাক্স দিতে হবে। তখন আমি সরকারকে বলতে পারবো যে আমার নামে 18,000 টাকা টিডিএস কাটানো রয়েছে। তো সেক্ষেত্রে এই 18,000 টাকা এখান থেকে মাইনাস হয়ে যাবে। কত পড়ে থাকে? 2,000 টাকা। তাহলে আমাকে ফাইনালি ট্যাক্স হিসাবে পেমেন্ট করতে হবে কত? 2,000 টাকা। এইবার এইখানে একটুখানি এক্সেপশন আছে। এই যে 1,80,000 টাকা আমার ইনকাম হয়েছে, 1,80,000 টাকা ইনকামে সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না, মানে ট্যাক্সের পরিমাণটা 0। তাহলে এইখানে আমাদের ট্যাক্সের অ্যামাউন্ট কত আসবে? 0 টাকা। এবার আমি সরকারকে বলতে পারি যে আমার ট্যাক্সের অ্যামাউন্ট 0 টাকা, কিন্তু আমার ট্যাক্স হিসাবে কাটানো রয়েছে 18,000 টাকা। এক্ষেত্রে সরকার কি করবে? সরকার এই আমাকে 18,000 টাকা ফেরত দিয়ে দেবে। তাহলে সরকার আমাকে 18,000 টাকা ফেরত দিয়ে দেবে। ফাইনালি আমার অ্যাকাউন্টে এই 18,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। আমি এই 18,000 টাকা আমার অ্যাকাউন্টে নিয়ে নিতে পারি, অথবা সরকারকে বলতে পারি যে আমার এই টাকাটা ওখানে রয়েছে, থাক, পরে যখন ট্যাক্সের অ্যামাউন্ট হবে তখন আমি সেটাকে কাটিয়ে দেবো। তো মাসের মাথায় আমি যখন স্যালারি পাচ্ছি, সেই স্যালারি পাওয়ার সময় আমার টিডিএস কেটে নেওয়া হয়। এটা নর্মালি 10% হয়, কিন্তু আমি যদি চাই আরো বেশি করে টিডিএস কাটাতে পারি। আমি যে কোম্পানি বা কোনো অর্গানাইজেশনে কাজ করছি, আমি সেই কোম্পানিকে বলতে পারি বা সেই অর্গানাইজেশনকে বলতে পারি যে আমি প্রত্যেক মাসে হয়তো 10%-এর জায়গায় 12% বা 15% বা 20% বা 30% করে টিডিএস কাটাবো। আমি যত পার্সেন্ট বলবো সেই হিসাবে কোম্পানি বা ওই অর্গানাইজেশন আমার বেতন থেকে ওই পরিমাণ অর্থ কেটে রেখে আগে থেকেই সরকারকে ট্যাক্স হিসাবে দিয়ে দেবে। তো কাউকে পেমেন্ট করা বা স্যালারির ক্ষেত্রে কিভাবে ট্যাক্সের হিসাব হয় সেটা আশা করি বোঝা গেল। এবার এই টিডিএস আর কোথায় কোথায় কাটানো হয় আমি দু একটা উদাহরণ দিই। এই যে বিভিন্ন অনলাইন গেমিং বা লটারি বা অনলাইন লটারিতে বিভিন্ন লোকে টাকা পায়। ধরলাম আমি লটারিতে হয়তো 5 লাখ টাকা পেলাম। এবার আমি যখন ওই লটারির কাউন্টার থেকে এই 5 লাখ টাকা তুলতে যাব, তখন সে আমাকে 5 লাখ টাকা দেবে না। সে আমাকে বলবে তুমি 5 লাখ টাকা পেয়েছো ঠিকই, কিন্তু এর ভেতর থেকে 30% টিডিএস কেটে নেওয়া হবে। 5 লাখে 30% হয় 1.5 লাখ টাকা। তাহলে ওই লটারির কাউন্টার থেকে 5 লাখের জায়গায় আমাকে 3.5 লাখ টাকা দেবে। 1.5 লাখ টাকা টিডিএস হিসাবে কেটে রেখে সরকারের ঘরে আমার নামে দিয়ে দেবে। বছরের মাথায় গিয়ে আমি যখন ইনকাম ট্যাক্স ফাইল করব, তখন আমার সমস্ত ইনকাম দেওয়ার পর টোটাল ট্যাক্সের অ্যামাউন্ট যত এলো, সেই অ্যামাউন্ট থেকে আমি ওই 1.5 লাখ টাকা যে টিডিএস কাটানো রয়েছে সেটাকে ক্লেম করতে পারি। বছরের মাথায় গিয়ে আমার হয়তো 1 লাখ টাকা ট্যাক্স দিতে হবে, সেখানে আমি লাস্টে গিয়ে ক্লেম করব যে আমার ট্যাক্সের অ্যামাউন্ট হয়েছে 1 লাখ টাকা, কিন্তু আমার টিডিএস কাটানো রয়েছে 1.5 লাখ টাকা। সেক্ষেত্রে সরকার আমাকে ওই 1 থেকে 1.5 লাখ মাইনাস করে কত হয়? 50,000 টাকা আমাকে ফেরত দিয়ে দেবে। তো এই লটারি বা অনলাইন গেমিং বা বিভিন্ন খেলা, বিভিন্ন রিয়েলিটি শো, এই সমস্ত জায়গায় যে উইনিং প্রাইজ জেতা হয়, তার উপর এইরকম 30% করে টিডিএস বা 25% টিডিএস কেটে নেওয়া হয়। আর বছরের মাথায় আইটিআর ফাইল করার সময় এটাকে ক্লেম করতে হয়। এবার এই টিডিএস এর মতনই আরেকটা টার্ম রয়েছে টিসিএস, অর্থাৎ ট্যাক্স কালেক্টেড এট সোর্স বা ট্যাক্স কালেকশন এট সোর্স। এটা কি? টিডিএস এর ক্ষেত্রে কি হচ্ছিল, আমি কারোর কাছ থেকে পেমেন্ট পাচ্ছি, একটু ভালোভাবে বুঝবে, আমি হয়তো কারোর কাছ থেকে পেমেন্ট পাচ্ছি, এই পেমেন্ট পাওয়ার সময় যে আমাকে পেমেন্ট দিচ্ছে সে কিছু পরিমাণ অর্থ কেটে রাখছে। এবার আমি হয়তো কাউকে পেমেন্ট করছি, মানে কাউকে হয়তো টাকা দিচ্ছি, এই টাকা দেওয়ার সময় এক্সট্রা যে অ্যামাউন্ট দেওয়া হয় সেটাকে বলা হয় ট্যাক্স কালেক্টেড এট সোর্স। আমি কাউকে টাকা দিচ্ছি মানে সে আমার টাকাটা কালেক্ট করছে। অর্থ কালেক্ট করার সময় এক্সট্রা যে অ্যামাউন্ট কালেক্ট হয় সেটাকেই বলা হয় ট্যাক্স কালেক্টেড এট সোর্স। একটা উদাহরণ দিই, আমি মিস্টার জেড, ধরলাম আমি একটা আইফোন কিনতে গেছি। কোথায় গেছি? একটা দোকানে। এবার এই আইফোনটার দাম হয়তো 90,000 টাকা। তাহলে আমি যখন এই দোকান থেকে আইফোনটা কিনবো, তখন আমাকে 90,000 টাকা পেমেন্ট করতে হবে। সিম্পল। তার মানে কি, এই দোকানদার আমার কাছ থেকে এই 90,000 টাকা কালেক্ট করছে। এবার এই দোকানদার আমাকে বলতে পারে যে স্যার, আপনি 90,000 টাকা পেমেন্ট যখন করছেন, এর ওপর আরো 1% পেমেন্ট করে দিন। 90,000 এর 1% হয় 900 টাকা। তাহলে আপনি টোটাল 90,900 টাকা পেমেন্ট করুন। এই 90,900 টাকার ভেতর এই 900 টাকাটা আমরা আপনার হয়ে সরকারের ঘরে ট্যাক্স হিসাবে কাটিয়ে দেবো। এই ট্যাক্সটাকেই বলা হবে টিসিএস বা ট্যাক্স কালেক্টেড এট সোর্স।
এবার এটা করা হয় কেন? এর কারণ হলো সরকার এই সমস্ত ট্রানজাকশনের রেকর্ড রাখতে চায়। নর্মালি আমি কোথায় খরচ করছি বা না করছি সে নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সরকার শুধুমাত্র চায় কি আমার টোটাল যত ইনকাম হলো সেই হিসাবে আমার যত খরচ হলো এই ইনকাম আর খরচের একটা ব্যালেন্স করে টোটাল যে ট্যাক্সের পরিমাণ আসে সেই ট্যাক্সটা আমাকে দিয়ে দাও, তারপর তুমি তোমার মতন যা খুশি করো। এবার আমার খরচের যদি একটা হিসাব থাকে সেক্ষেত্রে সরকারও নিজের কাছে একটা হিসাব রাখতে পারে যে এই ব্যক্তি এই খরচ করেছে, তাহলে ওর খরচের হিসাবে ফাইনালি এত পরিমাণ ট্যাক্স আসার কথা। এবার বছরের মাথায় গিয়ে আমি যদি ইনকাম ট্যাক্স ফাইল না করি বা ট্যাক্স ফাইল করতে গিয়ে সরকার যে হিসাবে আমার থেকে ট্যাক্স আশা করে রেখেছে সেটা যদি না দিই সেক্ষেত্রে সরকার আমার উপর রেড মারতে পারে। তো আমার ট্যাক্সের যাতে একটা হিসাব থাকে সেই জন্য এই টিসিএস কাটানো হয়। আর এর আরো একটা দিক আছে, এই যে দোকানদার এই মিস্টার জেড এর কাছ থেকে এত টাকা পেলো, তাহলে এই দোকানদারের একটা রেকর্ড রয়েছে যে আমি এই ব্যক্তির কাছ থেকে এত টাকা নিয়েছি। এখানে আমি মিস্টার জেড এর কথাই বললাম, এই দোকানদার মিস্টার জেড এর কাছ থেকে 90,000 টাকা নিয়েছে। এই হিসাবটা যখন এই দোকানদার সরকারকে দেবে তখন সরকার নিজের মতো করে একটা হিসাব করে রাখবে যে মিস্টার জেড 90,000 টাকা খরচ করেছে। তাহলে 90,000 টাকা যখন খরচ হয়েছে তার কিছু না কিছু ইনকাম আছে, ওই ইনকামের উপর তার ট্যাক্স দেওয়ার কথা। মিস্টার জেড যদি বছরের মাথায় গিয়ে ট্যাক্স ফাইল করে তখন এই 900 টাকাটা তাকে আমি মাইনাস করে দেবো, আর যদি ট্যাক্স ফাইল না করে সেক্ষেত্রে এই 900 টাকাটা মিস্টার জেড এর নামে আমার কাছে থেকে গেল। তো যাই হোক, আমরা যখন কাউকে কোনো জিনিসের পরিবর্তে পেমেন্ট করি তখন সেই পেমেন্ট করার সময় ওই দোকানদার ওই অ্যামাউন্টের উপর 1 বা 2 বা 5% এক্সট্রা অ্যামাউন্ট কেটে নেয়। কেটে ওই অ্যামাউন্টটা আমার নামে সরকারের ঘরে টিসিএস হিসাবে কাটিয়ে দেয়। এখন বছরের মাথায় গিয়ে আমি যখন ইনকাম ট্যাক্স ফাইল করব তখন আমার ট্যাক্সের যে টোটাল অ্যামাউন্ট আসবে তারপর আমি সরকারকে ক্লেম করতে পারি যে আমার এই 900 টাকা টিসিএস হিসাবে কাটানো রয়েছে, সেক্ষেত্রে ওই ট্যাক্সের অ্যামাউন্ট থেকে এই 900 টাকা মাইনাস হয়ে যাবে। তো এটা হচ্ছে টিসিএস এর সিস্টেম। তো এই সব কি করছে? ট্যাক্স কালেক্ট করছে। আর আগের ক্ষেত্রে দেখেছিলাম কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশন বা কোনো ব্যক্তি পেমেন্ট করার সময় কি করছে? ট্যাক্স ডিডাক্ট করে নিচ্ছে। তো কোনো দোকানদার বা কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশন বা কোনো পার্সন যারা এই ট্যাক্স কালেক্ট করতে পারে বা ট্যাক্স ডিডাক্ট করতে পারে, এদের প্যান নাম্বারের মতন আরেকটা নাম্বার হয় যেটাকে বলা হয় ট্যান নাম্বার। ট্যান এর পুরো নাম হলো ট্যাক্স ডিডাকশন এন্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার অথবা ট্যাক্স ডিডাক্টেড এন্ড কালেক্টেড অ্যাকাউন্ট নাম্বার। আমাদের ক্ষেত্রে কি হয়? প্যান নাম্বার। প্যানের অর্থ হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ভারতের ভেতরে যারা ইনকাম ট্যাক্স জমা দেয় বা যারা ইনকাম ট্যাক্স জমা দিতে পারে তাদের ক্ষেত্রে একটা নাম্বার হয়, সেটাকেই বলা হয় প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। আর যারা বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স কালেক্ট বা ডিডাক্ট করে, সরকারের হয়ে ট্যাক্স কালেক্ট বা ডিডাক্ট করে, তাদের ক্ষেত্রে হয় ট্যান নাম্বার অর্থাৎ ট্যাক্স ডিডাকশন এন্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার। প্যান যেরকম 10টা ডিজিটের একটা নাম্বার, ট্যানটাও এই 10টা ডিজিটের একটা নাম্বার হয়। তো টিডিএস আর টিসিএস এর ব্যাপারটা আশা করি বোঝা গেল। আচ্ছা, টিসিএস এর ব্যাপারে আরেকটা পয়েন্ট একটুখানি বলি। এখানে টিসিএস এ কি হচ্ছিল, আমি 90,000 টাকা দিয়ে যখন পেমেন্ট করছি তখন শপকিপার বা দোকানদার আমার কাছ থেকে টিসিএস 1% হিসাবে কেটে রাখছে, কিন্তু অ্যাকচুয়ালি এই টিসিএস কাটানো হয় 10 লাখের উপরে কোনো পেমেন্ট করলে। আমি হয়তো কোনো একটা জিনিস কিনছি যার দাম 10 লাখ টাকার বেশি, ধরলাম 12 লাখ টাকা দাম। আমি হয়তো একটা 4 চাকার গাড়ি কিনছি যার দাম 12 লাখ টাকা, তাহলে 12 লাখ টাকা আমাকে পেমেন্ট তো করতেই হবে। তার পাশাপাশি ওই দোকানদার আমার কাছ থেকে 1% টিসিএস হিসাবে কেটে রাখবে। তো 12 লাখ তারপর তার 1% মানে 12,000, আমাকে টোটাল পেমেন্ট করতে হবে 12,12,000 টাকা। ওই 12,000 টাকাটা ওই দোকানদার আমার নামে টিসিএস হিসাবে সরকারের ঘরে কাটিয়ে দেবে। তারপর আমি যখন ফাইল করব তখন আমি ওই 12,000 টাকাটা ক্লেম করে নেব। তো যাই হোক, এই হচ্ছে টিডিএস আর টিসিএস। আশা করি এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এর পরেও যদি ডাউট বা কনফিউশন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানিও, বুঝিয়ে দেবো। আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে এর পরে ক্লাসে গিয়ে।